যদি কেউ চাপ দিয়ে থাকে তাহলে তো হ্যাঁ ভোট ক্ষতিগ্রস্ত হলো। চাপ দেওয়া মানেই হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করা, নির্বাচনে প্রভাব বিস্তার করা মানেই হচ্ছে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা। ফলে জামাতের আমিরকে বলতে হবে তারেক রহমানকে কে চাপ দিয়েছে, কার চাপে উনিটা বললেন, এবং যদি কেউ চাপ দিয়ে থাকে তাহলে সে অবশ্যই নির্বাচনে অশুভ প্রভাব বিস্তার করেছে গণভোটে, এবং সেটা বিধিমালার লঙ্ঘন। এবং বিধিমালা লঙ্ঘন হলে গণভোট বিতর্কিত হবে। গণভোটের যে আহ নিরপেক্ষ থাকার কথা চরিত্র, সেটা বিতর্কিত হবে, কারণ চাপ দিয়ে তো কাউকে হ্যাঁ বলানোর কথা না, হ্যাঁ তো স্বতঃস্ফূর্ত ভাবে বলার কথা স্বেচ্ছায়। ফলে জামাতের আমির কিন্তু বলে ফেললেন যে কে বা কারা চাপ দিচ্ছে, কারা চাপ দিচ্ছে নিশ্চয়ই উনি জানেন, ওনার সামনে চাপ দিয়েছে নিশ্চয়ই, তাই না? এখন এটা তো ওনাকে বলতে হবে। জি, চাপ দিলে বা সেটি একটা অপরাধ যেটি বলছেন আপনি, সেখানে তো একটা দ্বৈত চাপ অবস্থান দিলে আমরা অপরাধ দেখতে না, পাচ্ছি। চাপ দিলে বিধিমালা লঙ্ঘন। চাপ বিধিমালা দিলে লঙ্ঘন। বিধিমালা লঙ্ঘন, আচ্ছা, মানে অপরাধ না। আরেকটা বিধিমালা লঙ্ঘনের জায়গায় চাপ ঠিক বলবো না, কিন্তু আরেকটা বিধিমালা লঙ্ঘনের জায়গায় যেটি দেখলাম, নির্বাচন কমিশন বলল সরকারের কেউ প্রচারণা চালাতে পারবে না, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত বা সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা করতে পারবেন না, কিন্তু তারা এত করে আসলেন এবং একদম খোদ ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা উঠান বৈঠক নানান রকম প্রচারণা চালালেন। প্রফেসর আলী রিয়াজ তিনি ব্যাখ্যাও করলেন যে হ্যাঁ এর পক্ষে যদি গণভোটে সরকার থাকে তাতে আইনগত কোনো বাধা নাই, তাতে নৈতিকও কোনো বাধা নেই। তারা আইনজীবীদের সাথে বিচারপতিদের সাথে নাকি কথাও বলেছেন এই বিষয়ে এবং তারা নিশ্চিত হয়ে বলছেন বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিল যে এটি বিধিমালার লঙ্ঘন, নির্বাচন দণ্ডনীয়। কমিশন কিছু জানে নাই। চিঠি দিয়ে নির্বাচন বললো না যে কমিশন কিছু শাস্তিযোগ্য জানায় নাই। অপরাধ। নির্বাচন কমিশনের সামনে একটা আইন আছে, যে আইনটা হ্যাঁ, আগেই বানানো, সে আইনে যা লেখা আছে নির্বাচন কমিশন সেটা মনে করিয়ে দিয়েছে। হ্যাঁ। এখন কেউ যদি বলে আমি বিচারপতির সাথে কথা বলেছি, এর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলেছি, আইনের বইটা একটু পড়লেই তো হইতো। এই সরকারে তো আইন জানা লোক আছেন একাধিক, তারা একটু পড়লেই পারতেন। এটা তো খুব স্বাভাবিক। নির্বাচন কমিশন কিন্তু কোনো নতুন কথা বলে নাই, যা লেখা আছে সেটা মনে করিয়ে দিয়েছে। এই শাস্তির বিধান, এই যে এটা যে অন্যায়, জরিমানার বিধান, এটা তো ওখানে লেখাই আছে, এটা তো তাহলে নতুন আমার কিছু দুইটা না। প্রশ্ন, এই দ্বৈততাটা মানে এই যে দ্বৈততা, এই দ্বৈততা এটা কেন হলো এক, এবং এই যে হলো এতদিন ধরে যে প্রচারণা চালানো হলো, তাহলে এটা যদি শাস্তিযোগ্য অপরাধ হয় কিছু কি করা হবে? তাদেরকে কোনোভাবে কোনো বিধানের আওতায় আনা যাবে যারা করলেন? না, কিছু করা হবে কিনা এটা আমি কেমনে বলবো, এটা বলতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন যেহেতু সবাইকে মনে করিয়ে দিয়েছে এটা অন্যায়, তাহলে যারা অন্যায় করেছে তাদের শাস্তিরও বিধান থাকা উচিত। এখন সেই আছে বিধানও তো। ওখানে আছে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য সরকার নাকি এখন ব্যস্ত হয়ে এই আইন সংশোধন করছেন। তো আগে অপরাধ করে পরে আইন সংশোধন করা, এটা করা যায়? ধরেন আপনি একটা লোক খুন করে আসলেন, তারপর মৃত্যুদণ্ড বাতিল করলেন, এটা করা যায়? আইন তো ওনারা ভালো জানেন, আমরা জানি না, কিন্তু আইনের যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন ধরে, সেখানে তো আমরা ফ্যাসিবাদের বাইরে কোনো আচরণ দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট আচরণই তো আমরা আবারও দেখতে পাচ্ছি আইনের ব্যবহারের ক্ষেত্রে। একই মামলায় একজন সাংবাদিক গ্রেপ্তার হয়ে চলে গিয়েছেন কারাগারে, আর বাকিরা ঘুরে বেড়াচ্ছেন এবং সেই রকম ভাবে কথাবার্তা বলছেন। আবার অন্যদিকে এই মামলাটা করা হয়েছে একজন সাংবাদিককে আগে আটক করে পরে মামলা হয়েছে। ওনারা আটক করার সময় জানতেন একটু পরে মামলা হবে, ফলে এইসব জিনিস তো হচ্ছে অহরহ। ফলে এটাও হতে পারে এই আইনটা সংশোধন হয়ে যাবে, সংশোধন হয়ে আবার একটা দায় মুক্তিও দিয়ে দিবে, দিয়ে আবার এটা গণভোটে ঢুকাই দেওয়া যেতে পারে যে এই প্রশ্নটা গণভোটে ছিল না, এখন আমরা গণভোটে দিয়ে দিলাম। গণভোট নিয়ে প্রচারণা করা যাবে নাকি যাবে না? কারণ এই গণভোটের মধ্যে একটা আইন আছে, সেটা বলা হয়েছে, একটা প্রচারণার মধ্যে একটা লেখা আছে যে আপনারা যদি গণভোট দেন তাহলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। আমি গণভোট দিচ্ছি তাহলে কিভাবে? গণভোটের বিধান চালু করার জন্য গণভোট দিচ্ছি? ব্যাপারটা কোনো অদ্ভুত কথাবার্তা। তো এরকম আছে তো ওখানে। তো আসলে কিছু বলার নাই। ওই পরশুরামের একটা গল্প পড়েছিলাম, সেই পরশুরামের গল্পটার মধ্যে ছিল এরকম যে কবিরাজের কাছে রোগী যায়, তো কবিরাজ নানান সিমটমের কথা বলে, তো বললে রোগী বলে যে না এটা তো নাই, তখন কবিরাজ বলে আছে, জানতে পারো না। তো এই গণভোটটা এরকম হয়েছে, সবকিছু এটার ভিতরে আছে, শুধু জনগণ আছে কিন্তু জানতে পারে না। হ্যাঁ, এই এই জানতে পারে না, এটা আবার জেড দিয়ে বানান করেছিল। হ্যাঁ, তো এটা পরশুরামের গল্প, রাজশেখর বসুর। এটা খুবই বিখ্যাত গল্প, যে কবিরাজের কাছে ডাক্তারের কাছে যে গিয়েছে আর কি, সে ডাক্তার নানান সিমটমের কথা জিজ্ঞেস করে, যে তোমার কি পেট ভুট ভুট করে, তোমার কি বাতকর্ম হয়, তোমার কি মাথা ঘুরায়, তোমার কি শিন শিন করে, পিন পিন করে, এগুলো জিজ্ঞেস করে আর কি। তখন রোগী মাথা নেড়ে বলে না না এটা তো নাই। তখন বলে আছে, জানতে পারো না। মানে আছে কিন্তু আমরা জানতে পারি না। তো ওইরকম প্রথমে এটা আইনের মধ্যে ছিল, কিন্তু নির্বাচন কমিশন জানতে পারে নাই, জানতে না পারার কারণে দেরি করেছে। তারপরে যখন এটা দিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে সরকারও যেটা আছে জানতে পারে নাই। তখন এই যে দুই পক্ষই যে জানতে পারে নাই,
এই জন্য এখন জানাজানি হয়ে গেছে, সেই জন্য এখন তারা আইনটা বদলাবে। কিন্তু সেটাও আবার আমরা কি আইন বদলাবে বা সংশোধন করবে, আজকে কিন্তু দেখলাম পত্রিকা সমকালে, আমি সেটা দেখে বলছি, এটাও আবার আমরা জানতে পারছি না। এখন এটা করে ফেলার পরে আবার এটা এরকম হয়তো লুকিয়ে থাকবে আইনটা, আবার কেউ লঙ্ঘন করলে আবার নির্বাচন কমিশন বলবে যে এটা কেন করলেন, তখন আবার হয়তো সংশোধন হবে। মানে এইটা একটা ছেলে খেলা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এত আইন না অবুঝ। জানাটা আবার তো কোনো, আপনিও বলছিলেন যে এখন আইন সংশোধন করাটা এবং তারপরে তার আগেটা, মানে আইন না জানা তো আর কোনো ডিফেন্স না। মোস্তাফিজ, আপনার কাছ থেকেও এটা এটা জানতে চাই যে নির্বাচন কমিশন এখন এসে মনে করিয়ে দিল, কারণ বিষয়টা আগেই ছিল, স্পষ্ট করছিলেন ডাক্তার আব্দুল নতুন স্যার যে এটা তো আইনে আগেই ছিল, মনে করিয়ে দিল। আইনের লঙ্ঘন যে তাহলে হলো, এটার কি কোনো প্রতিকার থাকবে? রাষ্ট্রীয় টাকা খরচ করে, মানে লঙ্ঘনটা হলো যেটি, সেটা রাষ্ট্রীয় টাকা খরচ করেই সরকারি কর্মকর্তারা, সরকারি উপদেষ্টা প্রচারণা চালাবে।